প্রিয় দর্শক, স্কিনকে বলা হয় লার্জেস্ট অর্গান অব দ্য হিউম্যান বডি। প্রতি বছরের ন্যায় এবছরও পালিত হয়ে গেল ওয়ার্ল্ড ভিটিলিগো অ্যাওয়ারনেস ডে 2025। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ভিটিলিগো সম্পর্কে জনসাধারণকে অবহিত করা। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। সাথে আছি আমি ডক্টর অনন্যা দাস ক্যামিলিয়া। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ ভিটিলিগো কিংবা সেতি রোগ সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দেবার চেষ্টা করব। ভিটিলিগো কিংবা সেতি রোগ সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা বিষয়ক পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক বিভাগীয় প্রধান ডার্মাটোলজির অধ্যাপক ডক্টর জাকির হোসাইন গালিব। ধন্যবাদ স্যার আপনাকে অনুষ্ঠানে আসার জন্য। স্যার, প্রথমে আপনার কাছে একটু জানতে চাই, ভিটিলিগো বা সেতি রোগ বলতে আমরা কি বুঝি? থ্যাংক ইউ ডক্টর ক্যামেলিয়া ফর ইনভাইটিং মি। আমি প্রথমেই শুভেচ্ছা জানাতে চাই আমাদের দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন শুনছেন সবাইকে। ভিটিলিগো আমাদের কয়েকদিন আগেই ভিটিলিগো ডে অবজার্ভ করেছি আমরা। 25শে জুন ছিল, ওই দিন ওয়ার্ল্ড ভিটিলিগো ডে ছিল। তো ভিটিলিগো ডেতে আমরা আমাদের যথাযোগ্য মর্যাদায় আমরা এটা অবজার্ভ করেছি। ভিটিলিগোর সম্বন্ধে আমাদের সচেতনতা দরকার। প্রথমেই আমি ভিটিলিগো কি এই জিনিসটা আমি বলতে চাই। শরীরের বিভিন্ন অংশ যদি সাদা হয়ে যায় কোনো কারণে, কি কারণ এক্স্যাক্টলি কারণটা আমাদের জানা নেই, যে এক্স্যাক্টলি জানা যায় না, অনেকগুলি হাইপোথিসিস আছে। তো বেসিক ঘটনা যেটা ঘটে সেখানে ডিস্ট্রাকশন অফ দি মেলানোসাইটগুলি কোনো কারণে ডেস্ট্রয় হয়ে যায়। তো চামড়ার মধ্যে যদি কোনো মেলানোসাইটগুলি ডেস্ট্রয় হয়ে যায় তখন সেই অংশটা সাদা হয়ে যায়। শরীরের বিভিন্ন অংশ এরকম করে সাদা হয়ে যায়। তো এইটাকেই আমরা আসলে ভিটিলিগো বলি। তো সাদা হয়ে যাওয়ার ভিটিলিগো ছাড়াও অনেক কারণ থাকে। তো আমরা যখন কোনো কারণ খুঁজে পাই না স্পেশালি, তখনই আমরা এটাকে সেতি অথবা ভিটিলিগো বলি। আচ্ছা স্যার, একটু জানতে চাই, এই সেতি রোগ কিংবা ভিটিলিগো এটা কি ছোঁয়াচে বা কন্টাজিয়াস? না, ভিটিলিগো কন্টাজিয়াস হচ্ছে সেই সব ডিজিজগুলি যেগুলি হচ্ছে কোনো এজেন্টের মাধ্যমে, কোনো ব্যাকটেরিয়া ভাইরাস এগুলির মাধ্যমে ছড়ায়। ভাইরাস তখন এটা কন্টাজিয়াস হয়। এগুলি আসলে প্যারাসাইটিক যদি হয় কন্টাজিয়াস হয়। ভিটিলিগোতে যেহেতু কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, এটা আমরা ধরে নিই যে অটো ইমিউনিটি বলে একটা ফ্যাক্টর আছে, ওই ফ্যাক্টরের জন্য হয়। তো সেই ক্ষেত্রে ভিটিলিগো কখনই কন্টাজিয়াস না, যে একজন থেকে পরিবারের অন্য সদস্যের হবে এরকম কখনই হবে না। আচ্ছা, এটা কখনই কন্টাজিয়াস না। জি স্যার, একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে ভিটিলিগোর আসলে কোনো এক্সাক্ট ইটিওলজি নেই, তাহলে স্যার আমরা কি এটা বলতে পারি যে এটা জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড একটা কন্ডিশন? এটাও ঠিক বলা যাবে না, কারণ শুধু জেনেটিক প্রিডিসপোজিশন না, এখানে জেনেটিক এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের ইন্টারাকশন হয়। কিছু জেনেটিক ব্যাপার হয়, কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, এই দুইটার ইন্টারাকশন হয়। আমরা বলি মাল্টিফ্যাক্টোরিয়াল। এখানে মাল্টিফ্যাক্টোরিয়াল জিন ইজ ইনভলভড। দ্যাটস ওয়াই আমরা এটাকে পিওর জেনেটিকও বলতে পারবো না, পিওর হচ্ছে এনভায়রনমেন্টাল ডিজিজও বলতে পারবো না। এটা ইন্টারাকশন অফ দি বোথ। আচ্ছা স্যার, আপনি শুরুতে বলছিলেন যে এটার পিছনে কিছু হাইপোথিসিস আছে, স্যার সেটা যদি একটু আমাদেরকে বলেন। আমরা ভিটিলিগো কী কারণে হয়, দেখা যায় যে ভিটিলিগো পেশেন্টের অনেকগুলি ডিজিজ একসাথে থাকে। দেখা গেলো যে মাথার মধ্যে বিভিন্ন জায়গায় চুল চলে যায়, আমরা বলি অ্যালোপেশিয়া এরিয়াটা। তারপরে থাইরয়েডে কোনো সমস্যা থাকে, আমরা থাইরয়েড ডিজিজ, অটো ইমিউন থাইরয়েড ডিজিজ, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস যে কারণে হয়, ওইসব পেশেন্টগুলিতে পার্নিশাস এনিমিয়া, কতগুলি ডিজিজ অ্যাসোসিয়েটেড থাকে। দেখা গেলো যে এগুলিতে সবগুলিতেই হচ্ছে অটো অ্যান্টিবডি ফর্ম করে। তো এখন ভিটিলিগোতেও অটো অ্যান্টিবডি তৈরি হয়, এবং সেই কারণে এই ভিটিলিগোটা হচ্ছে একটা অটো ইমিউন থিওরি আছে। এছাড়া কখনো কখনো ভিটিলিগো ডার্মাটোমাল হয়, একটা নির্দিষ্ট ডার্মাটোমকে ইনভলভ করে। আমরা পরবর্তীকালে এগুলিকে বলি সেগমেন্টাল ভিটিলিগো। ওখানেও এরকম কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হয় যেগুলি মেলানোসাইট ডিস্ট্রাকশনে সহায়তা করে। আচ্ছা স্যার, আপনি কিছু কোমরবিডিটিসের কথা বললেন, একটু জানতে চাই যে ভিটিলিগোর সাথে কি এই কোমরবিডিটিস অসুখগুলো কি সবসময় কোএক্সিস্ট করে? আমরা সবসময় এক্সিস্ট করে না, বেশিরভাগ ক্ষেত্রেই এক্সিস্ট করে। আমরা যে এই সার্চ করে দেখি, যখনই আমরা একটা ভিটিলিগো পেশেন্ট পাই তখন আমরা ভিটিলিগোর সাথে দেখি যে ওই সব ডিজিজগুলি আছে কিনা, থাইরয়েড ডিজিজ আছে কিনা,
পার্নিশাস এনিমিয়া আছে কিনা, কোনো রকম অ্যালোপেশিয়া এরিয়াটা আছে কিনা, এরকম ডিজিজগুলি। তারপর এসএলই, সিস্টেমিক লুপাস ইরিথেমেটোসাস, কানেকটিভ টিস্যু ডিজিজ, রিমাটয়েড আর্থ্রাইটিস, এই টাইপের ডিজিজগুলিকে আমরা সার্চ করে দেখি যে পেশেন্টের এইসব যদি কোনো সিমটমগুলি যদি ওদিকে যায় তখন আমরা এগুলি সার্চ করে দেখি অ্যাকর্ডিং টু দি মানে সিমটমস, আমরা ওগুলি একটা একটা করে সার্চ করে দেখি। কারণ ভিটিলিগো সাধারণত অটোইমিউন ডিজিজ, কয়েকটা বডিতে যখন কোনো অটোইমিউন ডিজিজ হয় দেখা যায় যে কতগুলি অটোইমিউন ডিজিজ একসাথে হয়, তো সেই ক্ষেত্রে আমরা ওগুলি সার্চ করে দেখি। জি স্যার, একটু জানতে চাই ভিটিলিগো বা সেটি রোগের কি কি লক্ষণ বা সিমটম নিয়ে সাধারণত রোগীরা আসে? ভিটিলিগো সাধারণত হোয়াইট প্যাচ, সাদা সাদা হয়ে যায়, বিভিন্ন অংশ সাদা হয়ে যায়, স্পেশালি ফেস হইতে পারে, বডিতে হইতে পারে, তারপরে অ্যাক্রাল পার্ট, বডির পেরিফেরাল পার্টগুলিতে হইতে পারে। সাথে ভিটিলিগোতে অনেক সময় চুল, এফেক্টেড এরিয়ার চুলটাও সাদা হয়ে যায়। এফেক্টেড এরিয়াতে চুল সাদা হয়ে যায় এবং একটা নির্দিষ্ট জায়গায় কিছু কিছু ক্ষেত্রে বাইলেটারাল হয়, দুই পাশে হয়, আবার যখন সেগমেন্টাল হয় তখন সাধারণত ইউনিল্যাটারাল হয়, এক পাশে হয়। আচ্ছা, একটু জানতে চাই যে এই আমাদের এই এশিয়ান সাবকন্টিনেন্টে বা বাংলাদেশের পার্সপেক্টিভে মেল ফিমেল রেশিও যদি করি তাহলে এটার প্রিভ্যালেন্স রেটটা কীরকম? এই ডিজিজটার মেল ফিমেল রেশিও হচ্ছে 1:1, সাধারণত সমান সমানই হয়। কিন্তু দেখা যায় ফিমেলরা বেশি কনসাস হয়, ফিমেলরা বেশি আসে। যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি তখন দেখা যাবে যে ফিমেলের পার্সেন্টেজ বেশি, কারণ ফিমেলদের একটু সংখ্যা একটু বেশি মনে হয়, কিন্তু এমনিতে নর্মালি পার্সেন্টেজ সেম, কিন্তু ফিমেলরা বেশি আসে। এই জন্য যখন আমরা করি প্রিভালেন্স দেখতে যাই তখন দেখা গেলো যে ফিমেলদের সংখ্যাটা বেশি আসে, কারণ ফিমেলস আর মোর কনসাস। কারণ এখানে তো শুধু ইট ইজ নট এ মেডিকেল প্রবলেম, ইট ইজ এ সোশ্যাল প্রবলেম। সো তারা খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে আসে। আচ্ছা স্যার, একটু জানতে চাই ভিটিলিগোর প্রকারভেদ সম্পর্কে যদি একটু বলেন। ভিটিলিগোকে বেসিক্যালি আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে নন সেগমেন্টাল, শরীরের বিভিন্ন জায়গায় হয়, কোনো সেগমেন্ট ফলো করে না, কোনো ডার্মাটম ফলো করে না। দেখা গেল যে পেরি ওকুলার বা পেরি অরাল, ঠোঁটের আশপাশে, মুখের আশপাশে, তারপরে হচ্ছে চোখের আশপাশে পেরি অরাল বা পেরি অরবিটাল, এরকম হতে পারে সেগমেন্টাল, নন সেগমেন্টাল। আর যখন সেগমেন্টাল হয় তখন আমরা বলি যে ভিটিলিগোটা হচ্ছে একটা ইউনি সেগমেন্ট অথবা বাই সেগমেন্ট, দুইটা সেগমেন্ট অথবা মাল্টিপল সেগমেন্ট এফেক্ট করেও ভিটিলিগো হতে পারে, ওগুলি হচ্ছে সেগমেন্টাল। আর নন সেগমেন্টালের মধ্যে বিভিন্ন রকম আছে, ওখানে জেনারেলাইজড ভিটিলিগো আছে, ইউনিভার্সাল ভিটিলিগো আছে, অ্যাক্রোফেশিয়াল ভিটিলিগো আছে। এগুলি অ্যাকর্ডিং টু দি সাইট আমরা এগুলিকে ক্লাসিফাই করি। আচ্ছা স্যার, একটু জানতে চাই যে প্রিম্যাচিউর গ্রেইং অফ দ্য হেয়ার, এটা হচ্ছে চুল সাদা হয়ে যাওয়া, এটার সাথে কি ভিটিলিগোর কোনো সম্পর্ক আছে? প্রিমেচিউর গ্রেইংয়ের সাথে ভিটিলিগোর ডাইরেক্ট কোনো সম্পর্ক না থাকলেও যদি ভিটিলিগো এরিয়াতে যদি আমরা এরকম চুল সাদা পাই, ওইটা আমাদের খুব কনসিডারেশনে আসে। কারণ ওখানে ভিটিলিগোতে আমরা যেটা করতে চাই, আমরা চিকিৎসার সময় আমরা ভিটিলিগোর ওই চুলের মেলানোসাইটগুলিকেই আমরা স্টিমুলেট করি চিকিৎসার পারপাসে। তো সেখানে দেখা যায় যে এটা সাধারণত নন সেগমেন্টাল ভিটিলিগোতে সাধারণত হয় না, মানে ক্যানাইটিস থাকে, এটা ইংরেজিতে ক্যানাইটিস বলে, মানে গ্রেইং অফ হেয়ার। তো ওইটা যদি থাকে তাহলে এটার রেসপন্স খারাপ হয়। যদি চুলটা যদি সাদা না হয় ভিটিলিগো এরিয়ার, তাহলে আমাদের রেসপন্স ভালো হয়, কারণ ওষুধ মেডিকেল ট্রিটমেন্ট আমাদের খুব সহজেই আমরা করতে পারি। জি স্যার, আপনি শুরুতে বলছিলেন যে সোশ্যাল স্টিগমা বা ট্যাবুর কথা ভিটিলিগোকে কেন্দ্র করে, এটা সম্পর্কে যদি একটু বলেন। ভিটিলিগোতে আসলে সবাই খুব এটাকে ভয় পায়। কেউ ভাবে এটা লেপ্রোসি, কুষ্ঠরোগ, কেউ ভাবে এটা সিফিলিস, সেকেন্ডারি সিফিলিস, লুইস যেটা হয়ে, ওইসব ক্ষেত্রে পাবলিক এটাতে খুব মানে কনসাস থাকে যে এটা যেহেতু এইসব ডিজিজগুলি যেহেতু ছোঁয়াছে, তো ভিটিলিগোও হয়তো ছোঁয়াছে, এই জন্য সবাই খুব কনসাস থাকে। দেখা গেল যে ওই একটা পেশেন্ট খুব হন্যে হয়ে আমার চেম্বারে একবার ঢুকে বলল যে আমার এটার চিকিৎসা দিতে হবে আমাকে, তো আমি প্লেনে পাশাপাশি সিটে বসেছিল, তো পাশের যাত্রী তাকে বলছে যে আপনি উঠে গিয়ে অন্য সিটে বসেন, সে তার পাশে বসতে চাচ্ছে না। তাকে বোঝানো হয়েছে যে ইট ইজ নট কন্টাজিয়াস, এটা আপনার শরীরে ছড়াবে না, তারপরেও সে এটা মেনে নিতে পারে নাই। তখন সে ডাক্তারের শরণাপন্ন। এই যে
বিষয়গুলি, একটা হচ্ছে কন্টাজিয়াসনেস, দুইটা হচ্ছে কালারের মধ্যে যে সমস্যা। তো এটা একটা সোশ্যাল স্টিগমা তৈরি করে এবং পেশেন্ট খুব কনসাস হয় ব্যাপারে যে এটা যখন থাকে তখন সে খুব মেন্টালি ডিপ্রাইভ থাকবে, ইমোশনাল ডিস্টারবেন্স থাকে, সাইকোলজিক্যালি সে উইথড্রন থাকে সোসাইটির থেকে। এইসব জিনিসগুলি যখন স্পেশালি এটা যেহেতু ফেসে এবং কাভার্ড এরিয়া ছাড়াও ওপেন এরিয়াতে যখন হয় তখন সে খুব কনসাস থাকে এটা নিয়ে যে এটা সোশ্যালি খুব উইথড্রন একটা ব্যাপার থাকে। একটু স্যার জানতে চাই, ড্রাগ ইনডিউসড ভিটিলিগো বলতে আমরা আসলে কি বুঝি এবং কোন কোন ড্রাগ এটার পিছনে রেসপন্সিবল? কিছু কিছু ড্রাগের জন্য ভিটিলিগো লাইক লিশন হতে পারে। অনেক ডিজিজ, ড্রাগ তো অনেক ডিজিজই তৈরি করে, তো অরিজিনাল ডিজিজ না, এগুলি হচ্ছে ড্রাগ ইনডিউসড ভিটিলিগো, মানে উইথড্রয়াল অফ দি ড্রাগ এটা কিউর হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত দেখি হচ্ছে কতগুলি ইন্টারফেরন বলে আজকাল যেসব ড্রাগগুলি ইউজ হয়, স্পেশালি বিভিন্ন রকম কার্সিনোমা, বিভিন্ন রকম হেপাটোসেলুলার ডিজিজ, ওগুলিতে ইউজ হয় অ্যান্টি ক্যান্সার ড্রাগ। এইসব ড্রাগগুলিতে ইন্টারফেরন ইউজ হয়। তারপরে হচ্ছে কতগুলি বায়োলজিক্স আজকাল ইউজ হয়, যেমন সোরিয়াসিস, আডালিজুমাব, তারপরে আপনার মনোক্লোনাল, এইসব জিনিস, এইসব ড্রাগ যদি নেওয়া হয় তাহলে ভিটিলিগো লাইক লিশন হতে পারে। আর কোভিড-19 ইনফেকশনেও ভিটিলিগো দেখা যাচ্ছে যে কোভিড-19 ইনফেকশনের পরে এবং কোভিড ইনফেকশনের সময় সিমটম হিসাবে ওখানেও কিছু ভিটিলিগো পেশেন্ট দেখা গিয়েছিল এবং আজকাল এইসব পেশেন্টও পাওয়া যায় যে ফলোয়িং কোভিড-19 ইনফেকশনও ভিটিলিগো হতে পারে, পোস্ট কোভিড একটা কমপ্লিকেশন। হ্যাঁ, তারপরে কতগুলি ডিজিজ আছে, এগুলি রিজলিউশন হওয়ার পরে ভিটিলিগো লাইক লিশন হয়, সোরিয়াসিসে হয়, হার্পেস জোস্টার হলে হতে পারে। এরকম কতগুলি ডিজিজ আছে, ফলোয়িং দি রিজলিউশন অফ দি ডিজিজ ভিটিলিগো লাইক লিশন হতে পারে। আচ্ছা স্যার, একজন দর্শক একটু আমাদের সাথে কানেক্টেড হতে যাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি মাকসুদ বলছি মানিকগঞ্জ থেকে। জি, আমরা শুনছি। আচ্ছা, স্যারের কাছে একটু জানতে চাচ্ছি যে ফ্যামিলিতে যদি মায়ের বা বাবার কারো স্মৃতিরোগ থাকে তাহলে কি সেটা বাচ্চারও হতে পারে, যে বাচ্চারও হবে এরকম? থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। হতে পারে, নাও হতে পারে। আমরা বলি ইনকমপ্লিট পেনিট্রেন্স। ফ্যামিলিতে ভিটিলিগো এরকম করে রান করে, কোনো সময় করে কোনো সময় করে না। এটা আসলে জেনেটিক ইনফ্লুয়েন্সের বিষয় আছে। টোটালি যেহেতু জেনেটিক ডিজিজ না, অতএব এটা কমপ্লিটলি পেনিট্রেন্স হয় না। মানে ফ্যামিলিতে যদি কারো থাকে তাহলে যে হবে এমন কোনো নেই। যেমন দুই ভাই এর মধ্যে যদি হয়, ফ্যামিলিতে একটা ক্লাস্টারিং দেখা যায়, দেখা যায় যে ফ্যামিলিতে 2-3 জন সদস্য আছে, 2-3 জনের ভিটিলিগো এরকম পাওয়া যায়, ক্লাস্টারিং থাকে। কিন্তু ইট ইজ নট ম্যান্ডেটরি যে ফ্যামিলিতে যদি কারোর ভিটিলিগো, বাবা মায়ের কারো যদি ভিটিলিগো থাকে, পরবর্তী জেনারেশনের যে ভিটিলিগো হবে এটা কনফার্ম না। যে কনফার্ম না বলতে বুঝাচ্ছি যে হবে না, হতে পারে, নাও হতে পারে। অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। ভিটিলিগো এবং ড্রাগ ইনডিউসড ভিটিলিগো সম্পর্কে জানলাম। একটু জানতে চাই স্যার, এই রোগটা আমরা আসলে কিভাবে ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারি? আসলে যে কোনো রোগ ডায়াগনোসিস করার জন্য হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশান, ইনভেস্টিগেশন, এইভাবে আমরা আগাই। তো এখানে ভিটিলিগোর ক্ষেত্রে যেটা আমরা করি হচ্ছে হিস্ট্রিতে আমরা দেখি যে তার কতদিন যাবত এই ডিজিজটা আছে, এটা কিভাবে শুরু হয়েছিল, কোথায় শুরু হয়েছিল, তারপরে কোনো কেমিক্যাল এক্সপোজারের কারণে হচ্ছে কি না, এইসব জিনিসগুলি আমরা হিস্ট্রিতে জিজ্ঞেস করি। এরপরে আমরা দেখি যে ফিজিক্যাল এক্সামিনেশন করে যে তার শরীরের কোন অংশগুলি সাদা হয়ে যাচ্ছে। আর ভিটিলিগোতে যেটা হয়, হোয়াইট প্যাচেসগুলি হচ্ছে বনি হোয়াইট অথবা আমরা বলি মিল্কি হোয়াইট। হ্যাঁ, এটা হচ্ছে ডিপিগমেন্টেড ডিজিজ। কিছু আছে হাইপোপিগমেন্টেড ডিজিজ। হাইপো মানে হচ্ছে ওখানে অত বেশি হয় না, একদম সাদা হয় না, ডার্টি হোয়াইট বা ওরকম করে হোয়াইট হয়, যেমন টিনিয়া ভার্সিকালার বা এই টাইপের কিছু ডিজিজ আছে। আর এখানে হচ্ছে হচ্ছে মিল্কি হোয়াইট হয়। তো মিল্কি হোয়াইট প্যাচেস বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে যদি এরকম করে দেখা যায়, তখন আমরা কখনো বাইলেটারাল কখনো ইউনিলেটারাল হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ওইটাকে মানে ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখি। তারপরেও যদি আমরা, যেহেতু সাদা হয়ে যাওয়ার বহু কারণ আছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে কনফার্ম করার জন্য আমরা উডস ল্যাম্প এক্সামিনেশন বলে একটা এক্সামিনেশন আছে। আমরা ওখানে লাইট ফেলে দেখি যে এটা কি কালার হয়।
হ্যাঁ, যেমন ভিটিলিগো, তারপরে হচ্ছে টিনিয়া ভার্সিকালার, পিটিডিয়াসিস এলবা, কতগুলি রোগ আছে। এগুলিতে আমরা উডস্ল্যাম দিয়ে কনফার্ম করি, কারণ এগুলি খুব সিমিলার হয় দেখতে, সবগুলি হোয়াইট প্যাচ থাকে এবং খুব সিমিলার হয়। তো ভিটিলিগোকে আলাদা করার জন্য আমরা উডস্ল্যাম এক্সামিনেশন করি। তারপরে আবার যখন দেখি যে উডস্ল্যাম এক্সামিনেশন করার পরেও যদি আরও কনফার্মেশন দরকার হয় যে এটা ভিটিলিগো নাকি অ্যালবিনিজম নাকি অন্য কোনো রোগ, সেই ক্ষেত্রে আমরা একটা বায়োপসি করে দেখতে পারি। বায়োপসি আমরা সাধারণত রুটিনলি করি না, কারণ হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, উডস্ল্যাম দিয়েই কনফার্ম করা যায়। তারপরে আমরা অনেক সময় রিসার্চ পারপাসে আমরা যখন চিকিৎসা করি, ওষুধ দেওয়ার পরে কেমন হচ্ছে, ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, ডিজিজটা কনফার্ম কিনা, এইসব করার জন্য রিসার্চ পারপাসেও আমরা অনেক সময় বায়োপসি করে দেখি। বায়োপসি করলে দেখা যায় ওখানে মেলানোসাইট অ্যাবসেন্ট অর মিনিমাম, দুই একটা মেলানোসাইট আছে অথবা মেলানোসাইট নাই, অ্যাবসেন্স অফ মেলানোসাইট লিডিং টু হোয়াইট প্যাচেস। আচ্ছা, একটু জানতে চাই এটার কি ট্রিটমেন্ট মডালিটিস অ্যাভেলেবল আছে? ভিটিলিগোর অনেক ধরনের চিকিৎসা আছে। তো আমরা চিকিৎসাগুলিকে দুই ভাগে ভাগ করি, কিছু হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট, কিছু হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। কাকে কোন চিকিৎসা দিব, যে সব রোগের ক্ষেত্রেই আমরা চিকিৎসা হচ্ছে পার্সন স্পেসিফিক, ডিজিজ স্পেসিফিক না, এক একজনের জন্য এক এক রকম চিকিৎসা। এখন ভিটিলিগোটা কোথায় হচ্ছে, এইজ অ্যাট অনসেট, তারপরে তার পেশেন্টের এইজ, পেশেন্টের কমপ্লায়েন্স, তারপরে পেশেন্টের বিভিন্ন রকম সোশ্যাল পজিশান, বিভিন্ন রকম জিনিস চিন্তা করে আসলে ভিটিলিগোর চিকিৎসা দেওয়া হয়। তো আমরা শুরুতেই ভিটিলিগোর চিকিৎসা শুরু করি হচ্ছে মেডিকেল যে ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্ট আবার দুই রকম, একটা হচ্ছে আমরা অরাল ড্রাগ দিতে পারি, আবার হচ্ছে টপিক্যাল ড্রাগ দিতে পারি। আমাদের টপিক্যাল মানে হচ্ছে লোকাল, টপিক্যাল বলতে আমি বোঝাচ্ছি লোকাল ড্রাগের ক্ষেত্রে আমরা লোকাল স্টেরয়েড, লোকাল সাধারণত মিডিয়াম টু হাই পটেন্সি স্টেরয়েড দিতে পারি আমরা লোকালি অ্যাপ্লিকেশন করার জন্য। তারপরে আমরা কতগুলি ক্যালসিনিউরিন ইনহিবিটর বলে কতগুলি ড্রাগ আছে, ট্যাক্রোলিমাস, পিমেক্রোলিমাস, তারপরে ভিটামিন D3 অ্যানালগ আছে, ক্যালসিপোট্রিওল, তারপরে কতগুলি আছে। আজকাল সবচেয়ে প্রমিজিং ড্রাগ যেগুলি আছে সেগুলির মধ্যে জ্যাক ইনহিবিটর বলে, জেনাস কাইনেজ ইনহিবিটর বলে একটা ড্রাগ আছে, ওইটা যেমন টোফাসিটিনিব, এখানে দেওয়া হয় রুক্সুলিটিনিব, এটা টপিক্যালি পাওয়া যায়, ওইটা খুব প্রমিজিং এবং এটা WHO অ্যাপ্রুভড ড্রাগ। এছাড়া আমরা টপিক্যালি আমাদের কিছু জায়গায় যখন আমাদের এইসব ইয়েতে কাজ না করে তখন আমাদের সুবিধা আছে, ফটোথেরাপি বলে এক ধরনের চিকিৎসা আছে, খুব প্রমিজিং চিকিৎসা, ফটোথেরাপি দেওয়া যায়। ওখানে নেরুব্যান্ড UVB ইউজ করা যায়। এক সময় আমরা পুভা ইউজ করতাম, সোরালেন খাইয়ে তারপরে রোদে দাঁড়াতে বলতাম, অথবা UVA দিতে বলতাম। তারপরে আজকাল এক্সেইমাল লেজার বলে একটা জিনিস আছে, এটা টার্গেটেড ফটোথেরাপি, স্পেসিফিক ওই এরিয়াতে এটা দেওয়া হয়, টার্গেটেড ফটোথেরাপি। এগুলো হচ্ছে আমাদের টপিক্যাল ট্রিটমেন্ট। আচ্ছা, আপনি লেজার থেরাপির কথা বলছিলেন স্যার, একটু জানতে চাই এটার সাকসেস রেট কীরকম ভিটিলিগো ম্যানেজমেন্টের ক্ষেত্রে? নাম লেজার, এক্সেইমাল লেজার নাম, কিন্তু আসলে ইট ইজ এ ভ্যারাইটি অফ ফটোথেরাপি, টার্গেটেড ফটোথেরাপি। মানে এখানে লেজার রে ইউজ করা হয় না, এখানে একটা নির্দিষ্ট ওয়েভ লেন্থের একটা রে ইউজ করা হয়। এটা রেজাল্ট খুবই ভালো। শুধু একটাই সমস্যা, সেটা হচ্ছে পেশেন্টকে একটু বেশিবার ডাক্তারের শরণাপন্ন হতে হয়, 2 to 3 times per week, 2 to 6 months ফলো আপে থাকতে হয়, চিকিৎসা করতে হয় একটু লম্বা সময় ধরে, এবং পেশেন্টকে বারবার আসতে হয়। সেই ক্ষেত্রে একটু চিকিৎসা একটু ব্যয়বহুল হয়। তো আমরা ইদানিং হ্যান্ডহেল্ড মেশিন পাওয়া যায়, পেশেন্ট নিজে কিনে পেশেন্ট ইউজ করতে পারে এবং টাইম টু টাইম ডাক্তারের সাথে এসে দেখা করতে পারে। সেটা রেজাল্ট খুব প্রমিজিং। স্যার, আপনি কিছু সার্জিক্যাল ইন্টারভেনশনের কথা বলছেন, একটু জানতে চাই কাদের ক্ষেত্রে এটা ইন্ডিকেটেড? আমাদের সার্জিক্যাল ইন্টারভেনশনের আগে আমরা মেডিকেল কিছু চিকিৎসা আছে, আমরা বিভিন্ন রকম ড্রাগ দিয়ে মেডিকেল চিকিৎসা করতে পারি। যেমন আমাদের কতগুলি ড্রাগ আছে, যেমন টোফাসিটিনিব, আমরা জ্যাক ইনহিবিটর, এটা আমরা দিতে পারি। চেক করে শরীরের অন্যান্য কোনো অসুখ যদি না থাকে, বিফোর গিভিং আমরা কিছু টেস্ট করে যদি কনফার্ম হয়ে যায় যে তার শরীরে টিবি বা অন্য কোনো রোগ নাই, তখন আমরা টোফাসিটিনিব বলে একটা ড্রাগ দিতে পারি, খুব ভালো রেজাল্ট। ইদানিং আমরা এটা ইউজ করা হয়।
তাছাড়া আমাদের এই সব ড্রাগগুলি দেওয়ার পরে তারপর আমাদের মিথোট্রিক্সেট, সাইক্লোস্পোরিন, কতগুলি ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ আছে, এগুলিও দেওয়া যায়। তারপরে ভিটিলিগো স্প্রেডটাকে প্রিভেন্ট করার জন্য, একটা অ্যাক্টিভ ডিজিজ খুব র্যাপিডলি প্রগ্রেসিং, এটার স্প্রেডটাকে প্রিভেন্ট করার জন্য আমরা ডেক্সামিথাসোন টাইপের একটা ড্রাগ ইউজ করি টু মানে ড্রাগটাকে ডিজিজটাকে হল্ট করার জন্য, প্রসেসটাকে হল্ট করে দেওয়ার জন্য, যেন ডিজিজটা খুব তাড়াতাড়ি দ্রুত বাড়তে না পারে। তো এইসব ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করতে পারি। তারপরেও যদি আফটার 1 ইয়ার যদি দেখা যায় এইসব ড্রাগ ইউজ করার পরেও যদি কোনো ভালো রেজাল্ট না আসে, তখন আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে যাই। সার্জিক্যাল ট্রিটমেন্ট সাধারণত লাগে হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম সেগমেন্টাল ভিটিলিগো, মানে হুইচ ফলোজ এ ডার্মাটোম। হ্যাঁ, যেরকম ডার্মাটোমাল যেসব ডিজিজগুলি আছে সেগমেন্টাল, সেই সব ক্ষেত্রে সাধারণত সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগে। সার্জিক্যাল ট্রিটমেন্টটা আমরা ইউজ করি সাধারণত স্টেবল ভিটিলিগো, ফেসে অথবা বডির কোনো ইম্পর্টেন্ট জায়গায় যেগুলি ভিজিবল, এইসব জায়গায় এক্সপোজড পার্ট, হ্যাঁ, ভিজিবল জায়গায় যদি এরকম ভিটিলিগো থাকে যেটা মানে খুব ডিসফিগারিং, তখন আমরা ওইটাকে স্টেবল, বাড়তেছে না, ওই রকম ক্ষেত্রে আমরা সার্জিক্যাল ইন্টারভেনশন করি। তখন আমাদের সার্জারি নিড হয়ে যায়, তখন 1 ইয়ার আফটার, 6 মান্থ টু 2 ইয়ার বলা হয়। তো আমরা সাধারণত 1 ইয়ার পরেই আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে যাই। আচ্ছা স্যার, একটু জানতে চাই যে ভিটিলিগো ট্রিটমেন্টটা কি ফুললি কিউরেবল? এখন পর্যন্ত তো খুব প্রমিজিং রেজাল্ট আছে, যেহেতু মেডিকেল ম্যানেজমেন্ট বললাম, অনেক ড্রাগ আমাদের হাতে আছে, আমরা মোটামুটি ভিটিলিগো মেডিকেল ম্যানেজমেন্টেই অনেকগুলি সেরে যায়। তারপরে যেগুলি সারতেছে না, যেগুলি রিকালসিট্রেন্ট অথবা রেজিস্ট্যান্ট টু ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট, সেই ক্ষেত্রে আমাদের সেগুলি তো আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে পারতেছি। আর সার্জিক্যাল ট্রিটমেন্ট খুব প্রমিজিং। সার্জিক্যাল ট্রিটমেন্ট তো ওখানে মেলানোসাইট ডাইরেক্ট ট্রান্সফার করা হয় অথবা গ্রাফটিং করা হয়, স্কিন গ্রাফট, শরীরের অন্য অংশ থেকে কালার মানে নর্মাল স্কিন এনে ওখানে গ্রাফট করে দেওয়া হয়। তো সেটা খুব প্রমিজিং। মোটামুটি সব ধরনের ভিটিলিগোই ওইটা করা যায়। স্যার, আপনি বলছিলেন ট্রিটমেন্টের সময় আমাদের স্টেরয়েড ইউজের কথা, একটু জানতে চাই স্যার, এখানেও কি স্টেরয়েডটা যখন আমাদের ইউজ করা হয় আফটার আ সার্টেন লিমিট এটাকে ট্যাপারিং করা হয়? স্টেরয়েড ইউজ করি আমরা হচ্ছে পালস থেরাপি বলে, স্টেরয়েডে একটা চিকিৎসা আছে পালস থেরাপি। ডেক্সামিথাসোন আমরা দিব সপ্তাহে 3 দিন, হ্যাঁ, সপ্তাহে 3 দিন দিব, 4 দিন গ্যাপ দিব, আবার সপ্তাহে 3 দিন দিব, 4 দিন গ্যাপ দিব। যখন ডিজিজটা আমার কন্ট্রোলে চলে আসবে তখন আমরা এটা বন্ধ করে দিব, টু মিনিমাইজ দি সাইড এফেক্টস অফ স্টেরয়েড। স্টেরয়েডের যেন পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কারণ এই টাইপের স্টেরয়েডগুলি শরীরে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে, এটা যেন করতে না পারে, এই জন্য আমরা পালস থেরাপি দিই সাধারণত। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে কি কোনো উইথড্রয়াল সিমটম হতে পারে? সাধারণত হয় না, কারণ আমরা খুব লো ডোজে দিই এবং খুব মানে একটা পালস দিলে হয় কি ওটা মিনিমাইজড হয়ে যায়। সাইড এফেক্ট যেগুলি থাকে সাধারণত যদি ডায়াবেটিস থাকে, যদি আমরা অবশ্য করে দেই, মানে পেশেন্টকে আগে স্ক্রিনিং করে দিই যে কোন পেশেন্টকে আমরা স্টেরয়েড দিব। বিফোর গিভিং স্টেরয়েড আমরা তার হাইপারটেনশন আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, তার অস্টিওপোরোসিস আছে কিনা, তার অন্য কোনো এরকম কোমরবিডিটি আছে কিনা, ওগুলি দেখে দেই। যদি দেখা যায় না এরকম কোনো সমস্যা নাই, তখন আমরা স্টেরয়েড দিই। আর দেওয়ার পরেও পালস থেরাপি দিই, যাতে ওই সব সাইড এফেক্টগুলি মিনিমাইজড হয়ে যায়। আচ্ছা স্যার, কেমোফ্লাজ বলতে আসলে আমরা কি বুঝি? কিছু কিছু ভিটিলিগো আছে যেগুলি খুব ওয়াইড স্প্রেড থাকে, এক্সপোজড পার্টে থাকে, দেখা গেল যে সেগুলির রেসপন্স মেডিকেল ট্রিটমেন্টে ভালো হচ্ছে না, পেশেন্ট সার্জিক্যাল ট্রিটমেন্ট পছন্দ করতেছে না, সেই ক্ষেত্রে পেশেন্টের অপশান রাখা হয়েছে যে কেমোফ্লেজ বলেও একটা জিনিস আছে আমরা বিভিন্ন এজেন্ট দিয়ে মানে কাভার আপ করতে পারি ভিটিলিগোর যে হোয়াইট প্যাচেসগুলি, এগুলিকে কাভার আপ করতে পারি। পেশেন্ট আসলে ভিটিলিগো কিছু জিনিস মেনে নিতে হয়। পেশেন্ট যদি মনে করে না এটা সে কাউকে শো করতে চাচ্ছে না, তখন আমরা ক্যামোফ্লেজ ইউজ করি, মানে কালারিং এজেন্ট থাকে ওখানে, ওইটা ভিটিলিগোটা মানে হয়ে যায়, মানে হিডেন হাইড করার জন্য এটা দেওয়া যেতে পারে। আমি ওই দিন একটা পেশেন্ট দেখলাম, সে হচ্ছে ক্যামোফ্লেজ হিসাবে তার কাছে কিছু ছিল না, সে যে মেহেদি দিয়ে এটা ঢাকার চেষ্টা করছে। অনেক সময় মুখের মধ্যে ভিটিলিগো, সে হচ্ছে মাস্ক পরে আসছে। আমি বললাম যে আপনার ভিটিলিগো কোথায়? তখন সে মাস্ক করলো, যে তার আসলে পেরি অরাল ভিটিলিগো, সে মাস্ক পরেছিল। এরকম মাস্ক পরা যেতে পারে, তারপরে বিভিন্ন রকম এজেন্ট আছে এগুলি লাগানো যেতে পারে, তারপরে মেহেদি দিয়েও অনেকে ভিটিলিগো ঢাকার চেষ্টা করতেছে, স্পেশালি হাতে বা এক্সপোজড পার্টে। আচ্ছা স্যার, একটা টার্মিনোলজি আছে লিউকোডার্মা। লিউকোডার্মা সম্পর্কে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন।
লিউকোডার্মা হচ্ছে মানে হোয়াইট প্যাচেস, কিন্তু এখানে কারণ আছে, কোনো কারণের জন্য হচ্ছে, মানে কোনো ইটিওলজি আছে, যে একটা নির্দিষ্ট একটা ইটিওলজিক্যাল এজেন্ট আছে যে এই কারণে তার হোয়াইট হচ্ছে, কোনো কেমিক্যালস লাগিয়ে লং স্ট্যান্ডিং কোনো কেমিক্যালস বারবার সে এক্সপোজড হচ্ছে, ওইটার কারণে একটা নির্দিষ্ট এরিয়া সাদা হয়ে যাচ্ছে। তারপরে কতগুলি ডিজিজ আছে, যেমন সোরিয়াসিস, হার্পেস জোস্টার, তারপরে হার্পেস জোস্টারের মতো কতগুলি ডিজিজ আছে, ভাইরাল কিছু ডিজিজ আছে, তারপরে হচ্ছে সোরিয়াসিস আছে। এইসব ক্ষেত্রে পেশেন্টের আফটার রিজলিউশন অফ দিস ডিজিজেস এই পেশেন্টের বিভিন্ন অংশ সাদা হয়ে যেতে পারে। ওইগুলিকে আমরা লিউকোডার্মা বলি, এবং কিছু ড্রাগ ইনডিউসড হতে পারে। তারপরে আপনারা যেটা বলছেন স্টেরয়েড যদি আমরা ওখানে আইএল স্টেরয়েড অথবা যদি পটেন্ট স্টেরয়েড ফর লং পিরিয়ড দেই, তখন পেশেন্টের এরকম স্কিনের বিভিন্ন অংশ সাদা হয়ে যেতে পারে। ওগুলিকে আমরা বলি লিউকোডার্মা। আচ্ছা স্যার, একজন দর্শক একটু আমাদের সাথে কানেক্ট হতে চাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। জি, আমি ইমরান হোসেন বলছিলাম রাজশাহী থেকে। জি বলুন। তার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে আমার হাতের তালুতে তার ছোট আকারে আসলে মানে এই সেতি রোগটা একটু ধরা পড়েছে। তো স্যার আমার কি এক্ষেত্রে কি আমার খাবার টাবারের কোনো ধরনের রেস্ট্রিকশন আছে কিনা, আর এই সময় স্যার আমি মানে কি ধরনের ট্রিটমেন্ট অপশন নিলে এটা ভালো হতে পারে স্যার? আমার 1 নাম্বার কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে স্যার মানে ভিটিলিগো ট্রিটমেন্টের ক্ষেত্রে স্যার আপনি যেসব কথা বললেন, সেক্ষেত্রে স্যার যদি কোনো ধরনের অন্যান্য রোগ থেকে থাকে, যেমন ডায়াবেটিস বা এই ধরনের যদি কোনো রোগ থেকে থাকে, তাহলে আসলে এটার মানে বেড়ে যাওয়ার প্রবণতা কি বেশি থাকে কিনা সেটি রোগ? আমি 2টা অ্যান্সার জানতে চাচ্ছিলাম। প্রথমটা হচ্ছে কি প্রশ্ন? অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা আলোচনা করছি আপনার প্রশ্নের উত্তরটি নিয়ে। স্যার উনি বলছেন যে ওনার হাতের এক্সপোজড পার্টে ভিটিলিগো আছে, তো সেটা হচ্ছে কোনো কোমরবিডিটিস থাকলে বাড়তে পারে কিনা? যদি ভিটিলিগো থাকে, সাধারণত এক্সপোজড পার্ট বলতে উনি পাম বোঝাচ্ছেন, তো পাম তো এমনিতেই হোয়াইট, তারপরে যদি ওখানে ভিটিলিগো হয় এটা আসলে খুব বেশি বোঝা যায় না। আর ওখানে কোনো ফুডের কোনো ব্যাপার নাই, ভিটিলিগোর সাথে ফুডের কোনো কানেকশন নাই, কারণ এটা তো অটো ইমিউন ডিজিজ, ফুডের কোনো কানেকশন নাই। আর পামের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে হাতের এই পাশে ভিটিলিগো চিকিৎসা করাটা সহজ। পামের ক্ষেত্রে আমরা আসলে ভিটিলিগোতে যেটা চাই, আমরা আসলে মেলানোসাইটকে স্টিমুলেট করতে চাই, মেলানোসাইট প্রেজেন্ট ইন দি হেয়ার ফলিকেল। তো এখানে হেয়ার ফলিকেল কম থাকায় এখানে আসলে ভিটিলিগোর চিকিৎসাটা একটু কঠিন। 2টা ক্ষেত্রে ভিটিলিগোর চিকিৎসা কঠিন, একটা হচ্ছে পাম সোল, পাম অফ দি হ্যান্ড, আর হচ্ছে মিউকোজা ভিটিলিগো। মিউকোজাতে অনেক সময় ভিটিলিগো হয়, এগুলি একটু, কারণ এখানে তো হেয়ার ফলিকেল নাই, আমরা তো আসলে চিকিৎসা করতে চাই হচ্ছে টু স্টিমুলেট দি মেলানোসাইট প্রেজেন্ট ইন দি হেয়ার ফলিকেল। হ্যাঁ, কারণ স্কিনের মধ্যে মেলানোসাইট নাই, কিন্তু ডিপ ডার্মিসে যেখানে কিছু মেলানোসাইট আছে সেগুলিকে আমরা স্টিমুলেট করতে চাই। তো সেখানে ঔষধের স্থান আছে, কিন্তু এখানে কোনো এখানে কোনো ডায়েটের কোনো ব্যাপার নাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উনি যেটা বলছেন যে ভিটিলিগোর সাথে যদি আদার কোমরবিডিটিস থাকে, হ্যাঁ, ডায়াবেটিস মেলাইটাস, থাইরয়েড ডিজিজ, পার্নিশাস এনিমিয়া, এসএলই, এইসব ডিজিজ যদি থাকে, সেই ক্ষেত্রে ভিটিলিগো বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে কিনা? অবশ্যই থাকে, কারণ সেই ক্ষেত্রে প্রগনোসিসটা একটু খারাপ হয়। আমরা সেই ক্ষেত্রে ওই ডিজিজগুলিও চিকিৎসা করতে হবে, যে ওই ডিজিজের যে সিমটম বা সাইন যেগুলি আছে এগুলি দেখতে হবে। সেগুলি দেখে যদি দেখা যায় যে স্পেসিফিক কোনো হচ্ছে, তখন আমরা সেই ডিজিজও চিকিৎসা করব প্লাস ভিটিলিগো চিকিৎসা করব। সেই ক্ষেত্রে আমাদের স্টেরয়েডের একটা ভালো রোল আছে, কারণ এখানে ইমিউনো সাপ্রেশন দরকার হয়। আমরা কতগুলি ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ আছে, মিথোট্রেক্সেট, সাইক্লোস্পোরিন, সাইক্লোফসফামাইড, অ্যাজাথায়োপ্রিন, এই টাইপের কতগুলি ড্রাগ আছে। আমরা সেই সব ড্রাগ দিয়ে, সিস্টেমিক ড্রাগ সেগুলি, তাইলে আমাদের পুরো সিস্টেমে যত রকম অটো অ্যান্টিবডি তৈরি করছে সব কিছুকে আমরা সাপ্রেস করতে পারবো। একটু জানতে চাই স্যার, আপনি হাইপোপিগমেন্টেশনের অনেকগুলো কজ বলেছেন, তার মধ্যে একটি ছিল অ্যালবিনিজম। একটু জানতে চাই যে ভিটিলিগো আর অ্যালবিনিজমের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? ভিটিলিগো অ্যালবিনিজম দুইটাই আসলে ডিপিগমেন্টেড ডিজিজ। এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মেলানিন আমাদের স্কিনের কালার ঠিক করে দেয়। এখন এখানে মেলানিন যে প্রোডাকশন করে সে হচ্ছে মেলানোসাইট। এখন ভিটিলিগোতে হচ্ছে মেলানোসাইট ইটসেলফ ইজ ডেস্ট্রয়েড। ভিটিলিগো মেলানোসাইটটাই নষ্ট হয়ে যায়।
অটোইমিউন মেকানিজমে। আর এতে অ্যালবিনিজমে মেলানোসাইট নষ্ট হয় না, মেলানোসাইট ফ্যাক্টরি ইজ অল রাইট, বাট র মেটেরিয়ালস ফর প্রডিউসিং মেলানিন ওইটা ডিফিসিয়েন্ট হয়ে যায়। ওইটা যেমন ওইটার নাম হচ্ছে টাইরোসিনেজ, ওই এনজাইমটা ডিফিসিয়েন্ট থাকে। তো এনজাইম ডিফিসিয়েন্ট থাকলে মেলানিন তৈরি হয় না। এখানে হচ্ছে এক জায়গায় হচ্ছে মেলানোসাইট ডিফিসিয়েন্সি, মেলানোসাইট অ্যাবসেন্ট, ডিফিসিয়েন্ট অর অ্যাবসেন্ট। আরেক জায়গায় হচ্ছে মেলানিন তৈরি হচ্ছে না, টাইরোসিনের ডিফিসিয়েন্সি। এটা হচ্ছে অ্যালবিনিজম। আর অ্যালবিনিজমটা হচ্ছে জন্মগত জেনেটিক ডিজিজ, ইট ইজ প্রেজেন্ট এট বার্থ। হ্যাঁ, আর ভিটিলিগো হচ্ছে এটা সাধারণত আমি প্রথমেই বলেছিলাম যে জেনেটিক এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দুইটাই হচ্ছে ইন্টারেকশন হয়। এখানে আসলে এটা পরবর্তীকালে হয়, যেমন সেকেন্ড অ্যান্ড থার্ড ডিকেইডে সাধারণত ভিটিলিগোটা শুরু হয়। ইউজুয়ালি পেশেন্টের সেকেন্ড অ্যান্ড থার্ড ডিকেইড অফ লাইফ তখন শুরু হয়। তো সেখানে এটা জেনেটিক ডিজিজ না, ওইটা জেনেটিক ডিজিজ। আচ্ছা, জানতে চাই এক্ষেত্রে প্রিভ্যালেন্স রেটটা কিরকম, যদি আমরা একটু মেল ফিমেল রেশিও জানতে চাই অ্যালবিনিজমের ক্ষেত্রে। অ্যালবিনিজম মেল ফিমেল রেশিও ইজ সেম, 1:1 আমরা বলি। আর সাধারণত 1 in 40,000 জেনারেল পপুলেশনে একজনের অ্যালবিনিজম হতে পারে। ইনসিডেন্স হচ্ছে এরকম 1 in 40,000 জেনারেল পিপল। স্যার, এই ক্ষেত্রে আমরা আসলে ডিজিজটাকে কনফার্ম করি কিভাবে অ্যালবিনিজমটা? অ্যালবিনিজম কনফার্ম করার জন্য আমাদের আমাদের বায়োপসি করে দেখতে হবে। যদি আমরা আসলে হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন এগুলি দিয়েই কনফার্ম করতে পারি। যখন কোনো জটিল অবস্থা অ্যারাইজ করে অথবা ট্রিটমেন্টের জন্য রেসপন্সের ব্যাপার আছে, তখন যদি হয় তখন আমরা শুধু বায়োপসি করে দেখতে পারি। কারণ দেখতেই হচ্ছে সারা শরীরের বিভিন্ন অংশ ইউনিভার্সালি হোয়াইট হয়ে যায়, কিছু অংশ থেকে যায়, দেখা গেল যে সারা শরীরটাই হচ্ছে হোয়াইট হয়ে যায়। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে চুল সাদা হয়ে যায়। এখানে অকুলার অ্যালবিনিজম হয়, মানে চোখের মধ্যে, হ্যাঁ, অকুলোকিউটিনিয়াস, আমরা এই জন্য এটাকে বলি অকুলোকিউটিনিয়াস অ্যালবিনিজম। চোখের ইয়েটা সাদা, চোখ সাদা হয়ে যায়, তারপরে চুল সাদা হয়ে যায়। এগুলি সাধারণত ভিটিলিগোতে তো সাধারণত এটা হয় না। এই জন্য এটাতে হেয়ার, আই অ্যান্ড স্কিন এই তিনটাই এফেক্টেড হয়। আচ্ছা স্যার, আপনি বলছিলেন তো মেলানোসাইট প্রডিউসিং এর কথা, তো স্যার আমাদের স্লিপ সাইকেল অল্টারেশনের সাথে কি এগুলোর কোনো সম্পর্ক আছে? স্লিপ সাইকেল ইজ ডিফারেন্ট থিং। এখানে স্লিপ সাইকেলের সাথে এইসব ডিজিজের কোনো সম্পর্ক নেই। কারণ একটা হচ্ছে জেনেটিক ডিজিজ, একটা হচ্ছে অটোইমিউন ডিজিজ। এই কোনোটাই আসলে ইয়ের সাথে সম্পর্কিত নয়। একটার মধ্যে জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, আরেকটার মধ্যে জেনেটিক এবং এনভায়রনমেন্টাল মাল্টিফ্যাক্টোরিয়াল বিভিন্ন রকম জিন এখানে অপারেট করে। আচ্ছা, আপনি তো বলছিলেন যে অ্যালবিনিজমটা জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড, সেক্ষেত্রে কি প্যারেন্টসের থাকলে এটা কি কমপ্লিট পেনিট্রেন্স হবে? না, সাধারণত কমপ্লিট পেনিট্রেন্স হয় না। এগুলি হচ্ছে অটোসোমাল রিসেসিভ ডিজিজ, এগুলি কমপ্লিট পেনিট্রেন্স হয় না, ইনকমপ্লিট পেনিট্রেন্স হইতে পারে। পেশেন্টের থাকলে, প্যারেন্টসের থাকলে, সিবলিংসের হইতে পারে, নাও হইতে পারে। এটা আসলে ডিটারমাইন্ড হয়, বা পেশেন্টের কারোর নাই, পরবর্তী জেনারেশনের হচ্ছে চান্স কম্বিনেশন বলি। দুজনের যদি একটা মানে ডরমেন্ট জিন থেকে যায় দুজনের ক্ষেত্রে, এটা পরবর্তীকালে চান্স কম্বিনেশন হয়ে দেখা গেল যে চাইল্ডের হচ্ছে। এটা পেশেন্টের কারোই নাই কিন্তু চাইল্ডের হচ্ছে, আবার পেশেন্টের দুজনেরই আছে, চাইল্ডের হচ্ছে না, এরকম হতে পারে। আচ্ছা, যখন এরকম অ্যালবিনিজম ডায়াগনোসিস হয়ে যায়, এক্ষেত্রে স্যার কি ট্রিটমেন্ট মডালিটিস আছে? এখানে অ্যালবিনিজমের ক্ষেত্রে চিকিৎসা একটু ডিফিকাল্ট, কারণ হোল বডিতেই তো সাধারণত থাকে। এখানে পেশেন্টের চয়েস দেই আমরা যে চিকিৎসা সে কি কালো হইতে চায় নাকি সে ইউরোপিয়ানদের মতো ফর্সা হইতে চায়। এখন যদি দেখা যায় যে এমনিতেই তো সে সারা শরীরই মোটামুটি তার ইয়ে হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে যদি কিছু আইল্যান্ড অফ নর্মাল স্কিন থাকে, আমরা সাধারণত এগুলিকে কালার করে দিতে পারি, যেগুলি একটু ডিপিগমেন্টেড করে দিতে পারি বিভিন্ন রকম ওষুধ লাগিয়ে। তাহলে পুরো জিনিসটাই হচ্ছে তার ইয়ে হয়ে গেল, মানে হোমোজিনিয়াস হয়ে গেল, এটা মোটামুটি পেশেন্ট অ্যাকসেপ্ট করে নেয়। স্যার, অ্যালবিনিজমটা কি ভিটিলিগোর মতো ফুললি কিউরেবল? কিউরেবল বলা কঠিন, কারণ এখানে এখানে আসলে ইট ইজ প্রিভেন্টেবল। যদি বাচ্চার ওই জিনগুলি যদি ইন্ট্রা যদি মানে প্রেগনেন্সির পিরিয়ড আগে যদি প্রেগনেন্সি ইন্ট্রাইউটেরাইন লাইফে যদি এটা জিন যদি ডায়াগনোসিস করা যায়, তখন ওইটা আমরা হয় টার্মিনেট করব, অথবা
পরবর্তীকালে ভবিষ্যতে আসবে জিন থেরাপি যদি দেয়া যায়, যে যেই জিনটা ডিফেক্টিভ জিনের জন্য এই জিনিসটা হচ্ছে, ওই জিনটাকে যদি স্লাইসিং করে বের করে দেওয়া যায় তাইলে জিন থেরাপি ভবিষ্যতে আসবে। সেই সব হলে এটা কিউরেবল। এটা এখন এটা ওরকম করে কিউরেবল না। স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আলোচনা সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ থাকে। আমি দর্শকদের উদ্দেশ্যে এই ভিটিলিগোর প্রাককালে যেটা বলতে চাই সেটা হচ্ছে ভিটিলিগো, অ্যালবিনিজম এইসব ডিজিজগুলি কোনোটাই হচ্ছে ছোঁয়াছে ডিজিজ না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এবং পেশেন্ট এই জিনিসগুলিকে চিকিৎসা করলে ভালো হয়ে যায়। যেমন ভিটিলিগোর ক্ষেত্রে আমি যেটা বলেছি যে সব ধরনের ভিটিলিগোরই কিছু মেডিকেল ম্যানেজমেন্ট আছে, মেডিকেল চিকিৎসা করলেই ভালো হয়ে যায়। যেগুলি ভালো হয় না সেগুলির সার্জিক্যাল চিকিৎসা আছে, সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে, খুব প্রমিজিং রেজাল্ট পাওয়া যায়। তারপরেও যদি কিছু যদি খুব ফিউ পার্সেন্টেজ যদি আনরেসপন্সিভ টু ট্রিটমেন্ট হয়, পেশেন্টের যদি খুব বেশি মানে ওপেন এরিয়াতে বা এক্সপোজড পার্টে থাকে, সেই ক্ষেত্রে আমরা ক্যামোফ্লেজ ইউজ করতে পারি। মোট কথা মানে সব ধরনের ভিটিলিগোই মানে আন্ডার আওয়ার কন্ট্রোল। এটা মেডিকেলি হোক, সার্জিক্যালি হোক, বাই ইউজিং ক্যামোফ্লেজ হোক, এটা আমাদের ইট ইজ আওয়ার কন্ট্রোল। অতএব মোটামুটি ভিটিলিগো নিয়ে মানে চিন্তার কোনোই কারণ নাই। আর অ্যালবিনিজমের ক্ষেত্রে, অ্যালবিনিজম তো আসলে জেনেটিক ডিজিজ, এখানে জেনেটিক কাউন্সেলিং, তারপরে পেশেন্ট যেন ভয় না পায় যে তার পরবর্তী জেনারেশনের এরকম ডিজিজ হবে বা এইরকম ডিজিজ যদি থাকে তাইলে তার পরবর্তীকালে এই সমস্যা তার বাচ্চাদেরও হইতে পারে। এইসব ডিজিজ, এইসব ক্ষেত্রে আমি বলবো এটা আসলে হইতে পারে, পেশেন্টের না হওয়ারও চান্স আছে। বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত হয় না, এটা জেনেটিক কাউন্সেলিং করা হয়, সেই ক্ষেত্রে এটা এভাবে ওইটা মুক্তি পাওয়া যেতে পারে। তো এই ডিজিজ কোনোটাতেই আমরা ঘাবড়াবার কোনো কারণ নাই, এটাকে আমাদের খুব সহজ করে মেনে নিতে হবে। এবং এগুলির যে কোনো সমস্যা হলেই আপনি ডার্মাটোলজিস্ট, আপনার নিকটস্থ ডার্মাটোলজিস্টের সাথে পরামর্শ করবেন, তাহলে উনি আপনাকে ভালো সমাধান দিতে পারবেন। স্যার, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য। থ্যাংক ইউ ডক্টর অনন্যা, আপনাকেও। আপনার সাথে মাছরাঙ্গা টেলিভিশনের সমস্ত কলাকুশলীদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমার সামনে যারা দেখছেন, শুনছেন, তাদের সবাইকেও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, দেখছিলেন মাছরাঙ্গা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। আমরা চেষ্টা করেছি ভিটিলিগো কিংবা সেতি রোগ সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপর আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙ্গা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙ্গার সঙ্গেই থাকুন।